দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বছরের প্রথম মাসে দেশে এসেছে ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। নির্বাচন ও রমজান কেন্দ্রিক প্রভাব বলছেন বিশ্লেষকরা। সরবরাহ নিয়ে টানাপোড়েনের মাঝেই বাড়ল এলপিজির দর। 12 কেজির সিলিন্ডারের দাম 50 টাকা বাড়িয়ে 1356 টাকা নির্ধারণ। মঙ্গলবার থেকে 24 ঘন্টা ধর্মঘটের ডাক। চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের সংকটে আমদানি রপ্তানি, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। আবারও রেকর্ড করল রেমিটেন্স প্রবাহ। সদ্য শেষ হওয়া জানুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $317 কোটি, যা এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। নির্বাচন ও রোজাকে সামনে রেখে রেমিটেন্সের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা বলছেন বিশ্লেষকরা। সামনের দিনে এমন ধারা অব্যাহত রাখতে নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ তাদের। রায়হান শোভনের রিপোর্ট। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের বড় যোগান আসে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স থেকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ জানুয়ারিতে দেশে এমন আয় এসেছে $317 কোটি, যেখানে তার আগের বছর একই সময় এসেছিল $218 কোটি। সে হিসেবে এক বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 45%। অনেকেই যারা নির্বাচনে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিদেশে তাদের থেকে রেমিটেন্সটা আসছে তাদের খরচ মেটানোর জন্য, এটা একটা কারণ। শ্রমিকরা বিদেশে আছেন, তাদের পরিবার পরিজন তো দেশেই থাকেন এবং রমজানে স্বাভাবিকভাবেই তারা বেশ কিছুটা বেশি রেমিটেন্স পাঠাতে চেষ্টা করেন, যাতে তাদের পরিবার পরিজন রমজান মাসটা ভালোভাবে কাটাতে পারে। এর আগে 2025 সালের মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিল সর্বোচ্চ $329 কোটি। একই বছরের ডিসেম্বরে দেশের রেমিটেন্স আসে দ্বিতীয় সর্বোচ্চ $322 কোটি। সে হিসাবে চলতি বছরের প্রথম মাসে যে $317 কোটি প্রবাসী আয় এসেছে, তা এ যাবৎকালের তৃতীয় সর্বোচ্চ। আমাদের রপ্তানি কিন্তু খুব একটা বাড়েনি, কাজেই বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় আমাদের যে প্রাপ্তির যে পথ, সেটা কিন্তু রেমিটেন্স প্রবাহ। কাজেই এটা কিন্তু আমাদের অর্থনীতির, বিশেষ করে আমাদের বহির্বিশ্বের সঙ্গে অর্থনীতির যেটাকে আমরা বলি স্থিতিশীলতা, এটা রক্ষার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 7 মাসে দেশের প্রবাসীরা পাঠিয়েছেন $1953 কোটি রেমিটেন্স, যেখানে 2024-25 অর্থ বছরের একই সময়ে দেশের রেমিটেন্স এসেছিল প্রায় $1600 কোটি। সে হিসেবে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে 22% মতো। এই মাসে বাড়বে এই কারণে এখন তো ইলেকশনটা হয়নি। আসলে অ্যাডভার্স ইম্প্যাক্টটা পড়বে ইলেকশনের পরে। ইলেকশনটা যদি ওরা যেভাবে আশা করতেছে সেইভাবে যদি হয়ে যায়, সেইভাবে যদি রেজাল্ট আসে, তাই না, তাহলে তখন ডেফিনেটলি আমার মনে হয় না রেমিটেন্সে ভাটা পড়বে। কিন্তু যদি ওরা যে এক্সপেকটেশনটা করে এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী যদি আপনার পলিটিক্যাল রেজাল্টগুলো আসে, তাহলে ডেফিনেটলি রেমিটেন্সে ভাটা পড়বে না। কিন্তু যদি না আসে, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে আপনার যে রেমিটেন্সও ভাটা পড়বে। ধারাবাহিকভাবে প্রবাসী আয় বাড়ছে দেশের গ্রস রিজার্ভ পৌঁছেছে $3300 কোটি উপরে। IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী ধারে দেওয়া অর্থ বাদ দিলে এই পরিমাণ দাঁড়াবে $2857 কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের বাজারে আবারও বেড়েছে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দর। প্রতি কেজিতে বেড়েছে 4 টাকা 21 পয়সা। সোমবার সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন কাঠামো অনুযায়ী ফেব্রুয়ারিতে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে 1356 টাকা। গেল মাসে তীব্র সংকট তৈরি হয় এলপি গ্যাসের। সরবরাহ কমার অজুহাতে 12 কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম উঠে যায় 2 থেকে 2500 টাকা পর্যন্ত। সে সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে জানানো হয়, গেল বছরের নভেম্বরে 170টি জাহাজে ছিল মার্কিন নিষেধাজ্ঞা। ডিসেম্বরে ওই নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল আরও 29টি জাহাজ। সরবরাহ বন্ধ হয়ে গেছে ইরান থেকেও। এতে এলপিজির বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে। এর 1 মাস অতিবাহিত হওয়ার পরেও বাজারে যার সংকট কাটেনি এখনো। দামটা হচ্ছে 1750 টাকা করে রাখতেছে, 1700 করে রাখতেছে। দৈনিক চাহিদা আছে 20 থেকে 25 পিস, আমি 5 পিস করে পাচ্ছি। আমাদের ডিমান্ড অনেক বেশি, 800 প্লাস। তো ওই হিসাবে 140টা 160টা 50টা পাইলে তো মানুষকে দেওয়া যায় না। এমন পরিস্থিতির মধ্যে সোমবার এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। কেজি প্রতি দর বাড়ানো হয়েছে 4 টাকা 21 পয়সা। সেই হিসেবে 50 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1356 টাকা। যদিও বরাবরই বেঁধে দেওয়া দরের চেয়েও বেশি দামে কিনতে হয় ভোক্তাদের।
তাহলে প্রতি মাসে দাম নির্ধারণের যৌক্তিকতা কি, এমন প্রশ্ন ছিল সংস্থার চেয়ারম্যানের কাছে। সরবরাহ যদি না হয়, হোল বিজনেস ইজ প্রাইভেট, আমরা যেটা সরকার যেটা পারে, সরকার ক্যান ফেসিলিটেট, অ্যান্ড বিআরসি ইজ হিয়ার টু লুক আফটার ওয়েদার থিংস আর গোয়িং ইন রাইট ট্র্যাক অর নট। সো আমরা এটা করার চেষ্টা করতেছি এবং করব। আমরা গত মাসে অনেকবার তাদের সঙ্গে বসেছি, কথা বলেছি যাতে আমদানি বাড়ানো যায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারি মাসে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর এলপিজি আমদানির কথা ছিল 1,50,000 টন, বিপরীতে আমদানি করা গেছে 1,05,000 টন। ফেব্রুয়ারির জন্য আমদানির লক্ষ্য 1,84,000 টন। ইতোমধ্যে একাধিক প্রতিষ্ঠান 78,000 টন আমদানি ক্রয়াদেশ নিশ্চিত করেছে বলে জানায় বিআরসি। আই গেস যেরকম মোর দেন 30,000 টন তারা কনফার্ম করেছে ফেব্রুয়ারিতে আনবে। ওমেরা 4,000 টন, ম্যাগনাও 24,000 টন। অন্যদের তথ্য আমরা এখনও নিচ্ছি, এখনও পাইনি। 1,84,000 টন সার্টেনলি ইজ এ হিউজ নাম্বার। আমরা হয়তো 1,84,000 মতো পৌঁছতে পারবে না তারা, বাট আমরা এটা দ্রুত তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এটুকু কনফার্ম করার জন্য, এক্স্যাক্টলি কতটুকু তারা আনতে পারবে। এলপিজির পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ফেব্রুয়ারি মাসে অটো গ্যাসের মূল্য 2.34 টাকা বেড়ে দাঁড়িয়েছে 62.14 টাকায়। তবে অপরিবর্তিত থাকছে সরকারি গ্যাসের দাম। উৎপাদনকারী রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। পরিবর্তনশীল। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 54 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,247-এ। বেচাকেনা হয়েছে 746 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 215টির, কমেছে 107টির, আর অপরিবর্তিত আছে 68টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকের লেনদেন। আজ ইন্ডেক্স বেড়েছে 1%। ফেব্রুয়ারি মাসে এমটি রিটার্ন দাঁড়িয়েছে 1.8%, যেখানে 2026 সালে ওয়াইটিডি রিটার্ন দাঁড়িয়েছে 7.9%। দিনের শুরু থেকে বাজার আজ ঊর্ধ্বমুখী ধারায় ছিল, যা দিনের শেষ ভাগ পর্যন্ত কার্যত ছিল। আজ দর হ্রাসের বিপরীতে দর বৃদ্ধির কোম্পানির সংখ্যা প্রায় 2 গুণেরও বেশি ছিল। আজ ব্যাংক সেক্টরে সবচেয়ে বেশি পরিমাণে বাই প্রেশার লক্ষ্য করা গেছে। মার্কেট টার্নওভার আজ গত কার্যদিবসের তুলনায় 19.1% বৃদ্ধি পেয়েছে। টার্নওভারের দিক থেকে ব্যাংকিং সেক্টর আজ শীর্ষ স্থানে ছিল, এরপরেই ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেক্সটাইল সেক্টর। ব্র্যাক ব্যাংক আজ টার্নওভারের দিক থেকে শীর্ষ শেয়ার ছিল। আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইসলামী ব্যাংক, যেখানে সর্বোচ্চ দর হ্রাস পেয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। আংশিক ধর্মঘট থেকে সরে এসে মঙ্গলবার থেকে 24 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দরের কর্মচারী, শ্রমিক ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে হঠাৎ এমন আন্দোলনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। টানা 3 দিন ধরে চলা শ্রমিক কর্মচারীদের 8 ঘন্টার কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বন্দর। এই সময়ে বন্দরে বন্ধ থাকে সব ধরনের পণ্য পরিবহন সহ অধিকাংশ অপারেশনাল কাজ। একটা গাড়ি উবিরে নাই, সব বন্ধ, একদম গেট টেট সহ সব বন্ধ। আমরা বন্দরকে প্রাইভেটাইজেশন দিতে চাই না। আমাদের রক্তের বিনিময় হলো আমরা এই বন্দরকে বাঁচিয়ে রাখবো। তবে আগামীকাল থেকে 8 ঘন্টার বদলে 24 ঘন্টার পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে আন্দোলনকারীরা। জানান, বিদেশি অপারেটরকে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে না আসায় এই নতুন কর্মসূচি। আগামীকাল সকাল 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা আমাদের এই কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি বলতে চাই, ইতিমধ্যে যেই সমস্ত কর্মচারীকে বদলি করা হয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয় কর্মসূচি আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। বন্দর ও বিডার চেয়ারম্যান সহ এই প্রক্রিয়ায় জড়িতদের অপসারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতারা। আন্দোলনের সাথে সম্পৃক্ত কর্মচারীদের বদলির আদেশ প্রত্যাহারেরও দাবি করেন তারা। চেয়ারম্যান এস এম মনিরুজ্জামান, চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক, চট্টগ্রাম বন্দরের চিফ পার্সোনাল অফিসার জনাব নাসির সাহেবের অবিলম্বে প্রত্যাহার দাবি করছি। এদিকে 8 ঘন্টার কর্মবিরতির শেষে বিকেল 4টার পর বন্দর কার্যক্রম সচল হয়েছে। তবে স্বাভাবিক সময়ে প্রতিদিন যে পরিমাণ কাজ হতো তা অর্ধেকে নেমে এসেছে বলছেন সিএনএফ এজেন্টের প্রতিনিধিরা। আর ব্যবসায়ীদের দাবি, দ্রুত বন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা হোক। লোড হয় না,
চেনে পাচ্ছে না, লেবার গ্যাঞ্জাম করছে, এই অবস্থা। 4টার পর সব শুরু হয়, এর আগে সব স্টপ থাকে। তখন তো অনেক ডকুমেন্ট জমে যায়, জমে যাওয়ার পরে মানুষ একটা হিজিটেশনের ভিতরে পড়ে। এটার জন্য সাফার করে জেডি সরকাররা এবং আমাদের মতো ভোক্তাভোগী যারা। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের বেশ কিছুদিন বন্ধ, ইলেকশন, আপনার রমজান আসতেছে, এরপরে আপনার 21শে ফেব্রুয়ারি, এই বন্ধটার জন্য তখন আমাদের আরও বড় ধরনের ক্ষতি পড়ে যাচ্ছে। তাই আমরা চাইব যে অতি সহসা বন্দরটা যাতে সচল করে দেওয়া হয়। এদিকে ধর্মঘটের কর্মসূচিতে সমর্থন জানিয়ে কালো পতাকা সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। নাজমুল সাদিকি, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দেশের প্রায় 70% মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার সহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে আইসিডিডিআরবির এক গবেষণায়। এমন বাস্তবতায় দেশে পালিত হলো নিরাপদ খাদ্য দিবস। এই দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেন, অধিক ফলনের জন্য উচ্চমাত্রার কীটনাশক ব্যবহার বেড়েছে, সেই সাথে লাইভ স্টকেও গ্রোথ হরমোন ব্যবহার করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের। খাবারের প্লেটে মাছ, মুরগি বা সবজি পুষ্টিগুণে ভরপুর হলেও কতটা নিরাপদ, এই প্রশ্ন সবার। মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার, ভারী ধাতুর উপস্থিতি খাবারকে প্রতিনিয়ত করছে অনিরাপদ। এর সাথে খাবারে ধরা পড়েছে মাইক্রোপ্লাস্টিকও। এমন বাস্তবতায় পালিত হল নিরাপদ খাদ্য দিবস। সম্প্রতি আইসিডিডিআরবির এক গবেষণার তথ্য মতে দেশের প্রায় 70% মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার সহ নানা অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, 2025 সালে দেশব্যাপী খাদ্যের নিরাপত্তা ঝুঁকিভিত্তিক 2021টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 1332টি নমুনা মানসম্মত পেয়েছে তারা, আর 689টি খাদ্যের নমুনা মানসম্মত নয় বলে জানায় প্রতিষ্ঠানটি। এ সময় আলোচকরা বলেন, সমন্বিত ঝুঁকিভিত্তিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করলে জনস্বাস্থ্য সুরক্ষিত হবে। এতে অসুস্থতার জন্য চিকিৎসা বাবদ যা ব্যয় হয় তা কমে আসবে। একই সাথে খাদ্যপণ্যের বাজার ও রপ্তানিতে দেশের অবস্থান শক্তিশালী হবে। আমার কোনো সমস্যা সৃষ্টি করছে কিনা নিরাপদ খাদ্যের ক্ষেত্রে, এবং একইভাবে আমার যে জিনিস সার্ভ করছে সেটা এসছে, এই বিষয়গুলোকে পুরো মাথায় নিয়ে। অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা বলেন, অধিক ফলনের আশায় অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করায় নিরাপদ খাদ্য হুমকির মুখে পড়ছে। লাইভ স্টকেও গ্রোথ হরমোন সহ বিভিন্ন অনিরাপদ ঔষধ ব্যবহার করা হচ্ছে, যা একই সাথে প্রাণী ও মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফিশারিজ লাইভ স্টক সেক্টরও কিন্তু এই ব্যাপারটা ঘটছে। একসময় শুধু ধরা হতো যে পাঙ্গাস মাছ করলেই মাছের উৎপাদনটা বাড়বে, বেড়েছিল, কিন্তু এতে কিন্তু যারা মাছ চাষি তারা তৃপ্ত থাকে নাই। এখন দেখছে পাঙ্গাসটা বড় করলে দামটা আরো বাড়ে। সে বড় করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছে। সেই প্রযুক্তিটা মানুষের স্বাস্থ্যের জন্য সহায়ক কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এগুলো কিন্তু তলিয়ে দেখা দরকার আছে। নতুন নতুন রোগ আসছে জানিয়ে সেগুলো মোকাবেলা করতে সবাইকে সমন্বিত গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান বক্তারা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 1 ফেব্রুয়ারি থেকে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে সেন্ট মার্টিনস পর্যটকদের জন্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় 8 মাস বন্ধ ছিল দ্বীপটি। গেল নভেম্বর থেকে যা খুলে দেওয়া হয়। দীর্ঘদিন দ্বীপটি জনবিচ্ছিন্ন রাখায় কি লাভ হলো, কতটুকু বদলেছে সেখানকার পরিবেশ, সম্প্রতি সেন্ট মার্টিনস দ্বীপ ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল কবির, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। কয়েক মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য গেল নভেম্বর মাস থেকে খোলে সেন্ট মার্টিন দ্বীপ। 31শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন 2000 পর্যটক যেতে পেরেছেন সেখানে। জানুয়ারি মাস জুড়ে করতে পেরেছেন রাত্রি যাপনও। তবে বাকি সময় দ্বীপটি বন্ধ রাখায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। পরিবেশের কথা বলে, কিন্তু আমরা কিন্তু কোনো সি বিচে বলেন, রাস্তাঘাটে বলেন, একটাও ডাস্টবিন দেখিনি। তো ওরা প্লাস্টিক ওদিক থেকে আনতে দিচ্ছে না, কিন্তু এখানে প্রচুর প্লাস্টিক আছে। ব্যয়বহুলের কারণে আমরা যে ট্যুরমুখী যে লোকজন আছি, হ্যাঁ, এটা দিন দিন কিন্তু কমে যাবে। পর্যটন বন্ধ করেও তো আমি তেমন কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আসলে ওই পলিথিনেই আছে, প্লাস্টিকের বোতলেই আছে, তাহলে পর্যটন বন্ধ করার দরকার কি? আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট এটার প্রতি সচেতন হোক, মানে কোঅপারেট করুক, নিয়ম কানুন বৃদ্ধি করুক, কিন্তু এটা চালু রাখুক। মৎস্য ও পর্যটন নির্ভর দ্বীপটির স্থানীয় বাসিন্দাদের দাবি, পর্যটক যাওয়া বন্ধ রেখে খুব বেশি উন্নতি হয়নি সেখানকার পরিবেশের। 5 মাস পর্যটক আসা যাওয়া করতো, এটা হঠাৎ করে 2 মাসে হয়ে গেল। 2 মাস থেকে আবার 2000 লিমিটেশন হয়ে গেল।
মানে এটা একটা আসলে পর্যটনের জন্য একটা অশনি সংকেত। কই কোনোদিনও তো দেখি নাই আমি এই পরিবেশের কোনো মানুষ এই একটা পলিথিন তুলতেছে সেন্ট মার্টিনের মানুষ, পরিষ্কার করতেছে সেন্ট মার্টিনের মানুষ। পরিবেশ উপদেষ্টা সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে দ্বীপটিকে পরিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে ট্যুরিজম নিয়ন্ত্রণে রাখার কথা জানিয়েছেন। ট্যুরিজমটা এখানে অতি অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা এই দ্বীপ কিন্তু আসলে অস্তিত্ব সংকটের মুখে আছে এবং অনিয়ন্ত্রিত অর্থনৈতিক কার্যক্রম এই অস্তিত্ব সংকটটাকে ত্বরান্বিত করে তুলছে। এইটাকে আমাদের স্লো ডাউন করে দিতে হবে এবং দ্বীপটাকে যতটুকুন পারি আমাদের প্রোটেকশনের দিকে এগোতে হবে। দ্বীপ বাঁচলে সবচেয়ে বেশি লাভবান কারা হবে? দ্বীপের মানুষেরা। তবে দ্বীপটি ঘিরে সরকারের সব পরিকল্পনার বাস্তবায়ন পরবর্তী সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করছে বলেও জানান উপদেষ্টা। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।